আজকে আমি ক্লাস 9 সেকেন্ড সামেটিভের বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই নব নব সৃষ্টি গল্প দিয়ে শুরু করলাম। মান 3। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এ কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। বক্তার এরূপ উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। বক্তা কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছেন? পরের প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন লেখক। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক কেন এরূপ মন্তব্য করেছেন? পরের প্রশ্ন, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। কেন লেখক কথা বলেছেন আলোচনা করো। পরের প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। এই পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন? প্রথম প্রশ্ন, নবনব সৃষ্টি রচনাংশটির নামকরণের তাৎপর্য যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সভ্যতা বিচার করো। পরের প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? পরের প্রশ্ন, বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষা চর্চার এখনও প্রয়োজন বলে লেখক কেন মনে করেন? এরপরের কবিতা আকাশে 4টি তারা, জীবনানন্দ দাশের লেখা। মান 3। প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? পরের প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? পরের প্রশ্ন, আকাশে 4টি তারা যখন উঠেছে ফুটে, কবির চোখে বাংলার সন্ধ্যার প্রকৃতিগত রূপটি কেমন? অথবা বঙ্গ প্রকৃতির বুকে ঘূর্ণায়মান সন্ধ্যার পটভূমি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যার দেখেনি কো? কাকে পৃথিবীর অন্য কোনো পথ দেখেনি? চুলের চুমা ও চুলের স্নিগ্ধ কবি কোথায় কোথায় ঝরতে দেখেছেন? এবার মান 5। প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ এই পংক্তিটির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। অথবা কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন আলোচনা করো। পরের প্রশ্ন, আকাশে 4টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা আকাশে 4টি তারা কবিতায় কবির দেখা বাংলার কিরূপ নিজের ভাষা বর্ণনা করো। অথবা আকাশে 4টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি প্রীতির পরিচয় দাও। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি কো? এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? অথবা পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখেনি কো? এ কন্যা বলতে বোঝানো হয়েছে কোন কন্যাকে? পরের প্রশ্ন, আকাশে 4টি তারা কবিতা অবলম্বনে কবির প্রকৃতি প্রেমের পরিচয় দাও। পরের প্রশ্ন, আকাশে 4টি তারা কবিতাটির নামকরণ কতদূর সার্থক আলোচনা করো। পরের কবিতা আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মান 3। প্রথম প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা। কবিতায় উঠোন কিসের প্রতীক হয়ে উঠেছে? কবি সেখানে গিয়ে দাঁড়াতে বলেছেন কেন? পরের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। পংক্তিটি ব্যাখ্যা করো। অথবা নোটে গাছটা বুড়িয়ে ওঠে ও মুড়োয় না কেন? পরের প্রশ্ন, সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। কে কেন ঘাসের গন্ধ মাখে? পরের প্রশ্ন, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা। এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন, আবহমান কবিতাটি চলমান জীবনের যন্ত্রণাদীর্ণ সময়ের দলিল। এই কবিতার নামকরণের মধ্যে রয়েছে কবির বিশেষ ইঙ্গিত আলোচনা করো।
মান 5। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, জীবনের কোন অভিজ্ঞতা থেকে কবি এই সিদ্ধান্তে এসেছেন? আবহমান কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? এখানে কার কথা বলা হয়েছে? অনেক বছর আগের স্মৃতির কবিতা অনুসরণে লেখো। পরের প্রশ্ন, আবহমান কবিতাটি চলমান জীবনের যন্ত্রণাদীর্ণ সময়ের দলিল। এই কবিতার নামকরণের মধ্যেই রয়েছে কবির বিশেষ ইঙ্গিত, আলোচনা করো। পরের প্রশ্ন, আবহমান কবিতাটি প্রত্যেক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী, আলোচনা করো। অথবা আবহমান কবিতার অবলম্বনে কবির মনোভঙ্গি ব্যাখ্যা করো। অথবা আবহমান কবিতার মূল ভাবনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। পরের গল্প, রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মান 3। প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মন্তব্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কিন্তু আর আহারের সংস্থান রইল না, কোন প্রসঙ্গে এই উক্তি? তাদের আহারের সংস্থান রইল না কেন? পরের প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, আগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া রইল, কার কথা বলা হয়েছে? মন্তব্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মা এখন কি হবে? বক্তাকে এ কথা বলার কারণ কি? মান 5। প্রথম প্রশ্ন, রাধারানী গদ্যাংশে রাধারানীর চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, রাধারানী রচনাংশ অবলম্বনে সকলের সমাজ জীবনের পরিচয় দাও। আবার বলছি, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। পরের প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেননি? পরের প্রশ্ন, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এই বিধবার পরিচয় দিয়ে তার পরিণতি কি হলো সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, রাধারানী চরিত্রে কর্তব্য পরায়ণতা, দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম, বুদ্ধিমতী মেয়ের অকপট স্বীকারোক্তি, নির্লোভ মন এই চরিত্রকে কেন স্বতন্ত্র মর্যাদা দিয়েছে তা রাধারানী গল্প অবলম্বনে লেখো। এবার প্রবন্ধ, চিঠি, স্বামী বিবেকানন্দ। মান 3। প্রথম প্রশ্ন, তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন, কোন নারীর কথা বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? পরের প্রশ্ন, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, বক্তা কোন প্রসঙ্গে এবং কেন একথা বলেছেন? পরের প্রশ্ন, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, স্টাডি কে? তার চিঠি থেকে লেখক কি জানতে পেরেছিলেন? পরের প্রশ্ন, এই আমার প্রতিজ্ঞা, বক্তা কে? বক্তার প্রতিজ্ঞাটি কি? পরের প্রশ্ন, ময়ত কি? আবার বলছি, মরদ কি বাত, হাতি কা দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। পরের প্রশ্ন, একজন প্রকৃত সিংহারী প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? পরের প্রশ্ন, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। পরের প্রশ্ন, এত ভালো এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে এই উক্তি? লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? পরের প্রশ্ন, আমরাই ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার মান 5। প্রথম প্রশ্ন, পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহীর প্রয়োজন কোন প্রসঙ্গে উল্লেখ করে বুঝিয়ে দাও। সেই প্রকৃত সিংহীর পরিচয় লেখো। অথবা তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন, সেইরূপ নারীর আজ প্রয়োজন কেন? সেইরূপ নারীটি সম্পর্কে তোমার মনোভাব ব্যক্ত করো। পরের প্রশ্ন, খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, কোন প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছেন?
এই উক্তির আলোকে বক্তার চরিত্রের স্বরূপ ব্যাখ্যা করো। অথবা মরদ কি বাত হাতি কা দাঁত কোন প্রসঙ্গে বিবেকানন্দ এই প্রচলিত প্রবাদটি ব্যবহার করেছেন? এই উক্তির আলোকে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে লেখো। পরের প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে কখন একথা বলেছেন? সিংহীর প্রকৃত পরিচয় দাও। অথবা মিস নোবেল চরিত্রটির ওপর আলোকপাত করো। পরের প্রশ্ন, পাঠ্য চিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, আমাকে আমরণ তোমার পাশেই পাবে চিঠিতে পত্রলেখক বিবেকানন্দ যার উদ্দেশ্যে এই স্নেহে পরিপূর্ণ উক্তিটি করেছেন তার চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো। এবার সহায়ক পাঠ করভাস, সত্যজিৎ রায়ের লেখা, মান 3। প্রথম প্রশ্ন, সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসু রয়ে গেছে। কিভাবে এই অনুসন্ধিৎসা তৈরি হয় উল্লেখ করো। পরের প্রশ্ন, ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, কোন বিষয়ের কথা বলা হয়েছে লেখো। পরের প্রশ্ন, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে লেখো। পরের প্রশ্ন, সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনে এবং কথা বুঝতেও পারছে, কার সম্পর্কে কখন এ কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই, মন্তব্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, করভাস এখন বিশ্রাম চাইছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এক কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করো। পরের প্রশ্ন, ম্যালিফাউল পাখি কোন দেশের পাখি, তার বিশেষত্ব কী। পরের প্রশ্ন, এ কথা একটা অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল, কোন প্রসঙ্গে এমন উক্তি। এবার হচ্ছে মান 5। প্রথম প্রশ্ন, তুমি কি অলৌকিক যোগাযোগ বিশ্বাস করো না, উক্তিকার, তার এমন মন্তব্যের কারণ কি। পরের প্রশ্ন, করভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। পরের প্রশ্ন, করভাস কে, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা কোথায় করভাস, আমি তো দেখছি না তাকে, করভাস কে, তার বুদ্ধিমত্তার পরিচয় দাও। পরের প্রশ্ন, করভাস গল্পে করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, বক্তা কিসের প্রমাণ পেয়েছেন তা বুঝিয়ে লেখো। অথবা যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, করভাসের বুদ্ধিমত্তার বিচারের এই উক্তির মূল্যায়ন করো। পরের প্রশ্ন, চিলিয়ান জাদুকর আর অর্গাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। এবার বাংলা ব্যাকরণ, ভাবার্থ লিখন। ভাবার্থ লেখার নিয়মগুলি বলছি। ভাবার্থ লেখার নিয়ম: 1 নম্বর, ভাবার্থ রচনা প্রদত্ত গদ্যাংশ বা পদ্যাংশের সরলীকরণ নয়, তা হলো মূল্যভাবের সংক্ষিপ্ত প্রকাশ। তাই প্রদত্ত অংশ বরাবর বারবার মনোযোগ সহকারে গড়ে মূলভাবটি উপলব্ধির চেষ্টা করতে হবে। মূল ভাবটি করতে না পারলে যথাযথ ভাবার্থ রচনা করা যায় না। ভাবার্থ রচনার ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তি সম্পূর্ণ বর্জনীয়। ভাবার্থ লিখতে হবে সম্পূর্ণ নিজের ভাষায়। একটি অনুচ্ছেদেই ভাবার্থ রচনা সম্পূর্ণ করতে হবে। ভাবার্থের মধ্যে কোনো ক্ষেত্রেই কবিতা রচয়িতার নাম প্রকাশ করা যাবে না। ভাবার্থ রচনার ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে উপমা, অলঙ্কার ইত্যাদি ব্যবহার করা যাবে না। মূল রচনা কোনো কাহিনী থাকলে ভাবার্থে তার সংক্ষিপ্ত বর্ণনার প্রয়োজন নেই, বরং সেই কাহিনীর মূল ভাব বুঝে তা প্রকাশ করতে হবে। মূল অংশে কোনো উদ্ধৃতি থাকলে তার ভাবটিকেই
নিজের ভাষায় প্রকাশ করতে হবে। ভাবার্থের আয়তন নির্ভর করে তার বিষয়ের ওপর। ভাবার্থের আয়তন মূল রচনা সমান অর্ধেক বা 1/3 হতে পারে। ভাবার্থ রচনার উদ্দেশ্য ভাব সম্প্রসারণের সম্পূর্ণ বিপরীত। ভাব সম্প্রসারণে মূল রচনার ভাববস্তুকে বিস্তৃতভাবে আলোচনা করা হয়, আর ভাবার্থের ক্ষেত্রে মূল বা কেন্দ্রীয় ভাবটিকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়। ভাবার্থে কোনো শিরোনাম দেবার প্রয়োজন নেই। চালিত ভাষায় ভাবার্থ লিখতে হবে। ভাবার্থ লেখার সময় অন্য কোনো উদাহরণ বা উপমা ব্যবহার করা যাবে না। এবার ভাবার্থ কিভাবে করতে হয় 1-2টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণ: পতন, অভ্যুদয়, বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ, দিনরাত্রি দারুণ বিপ্লব মাঝে, তব শঙ্খধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভাবার্থ: এক অনন্ত শক্তিধর তেজস্বী পুরুষ আমাদের পথ প্রদর্শক। তিনি প্রেরণদাতা। বহু সংকটের মধ্য দিয়েও এগিয়ে নিয়ে চলেছেন এই সুপ্রাচীন সভ্যতাকে। তিনি আমাদের ত্রাতা স্বরূপ পথ প্রদর্শক। সেই বিধাতা পুরুষ জনগণ মন অধিনায়কের জয়গান করি, তার জয়ের আমাদের জয়। এবার 2 নম্বর উদাহরণ: এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে, এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। এবার ভাবার্থ: ভারতবর্ষ এক মহামিলনের মহান ক্ষেত্র। বিশ্বের সকল ধর্ম, বর্ণ, ভাষা ও সম্প্রদায়ের মানুষকে বুকে টেনে নিয়েছে এই দেশ। তাদের স্পর্শেই এই দেশ পবিত্র। সমস্ত সংকীর্ণতা, হিংসা, কূপমণ্ডূকতা সরিয়ে এক ঐক্যবদ্ধ জাতি গঠনই আমাদের কাম্য। এবার 3 নম্বর উদাহরণ: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। এবার ভাবার্থ: আমার জন্মভূমি আমার কাছে মায়ের মতোই। এর প্রকৃতির কোলে আমি বড় হয়ে উঠেছি। সেই প্রকৃতির স্পর্শই আমার পরম পাওয়া। তার কাছে যে কোনো ধনরত্ন তুচ্ছ। এ দেশে জন্মে আমি ধন্য। এ দেশেরই মাটিতেই যেন আমি আমার জীবনের অন্তিম আশ্রয় পাই। শেষ। এবার বলছি সারাংশ লেখার নিয়ম। 1 নম্বর: উদ্ধৃত অনুচ্ছেদ বা রচনাংশটি বারবার মনোযোগ সহকারে পড়া প্রয়োজন। এর মাধ্যমে রচনার প্রধান এবং অপ্রধান দিকগুলি সহজেই আলাদা করা যাবে। এবার 2 নম্বর: আগে থেকে ভেবে রাখতে হবে উত্তরটি কত শব্দ সংখ্যার মধ্যে লিখতে হবে। 3 নম্বর: অলংকার, রূপক, উপমা, দৃষ্টান্ত, কোনো সংলাপ ইত্যাদি থাকলে সেগুলি যথাসম্ভব বাদ দিতে হবে। 4 নম্বর: উত্তরের ভাষা হবে সহজ ও সাবলীল। 5 নম্বর: কোনো উদ্ধৃতি ব্যবহার করা চলবে না। 6 নম্বর: মান্য চলিত রীতিতে উত্তর লিখতে হবে। 7 নম্বর: সারাংশটির আয়তন কখনো মূল রচনার অর্ধেকের বেশি হবে না। এবার 8 নম্বর: রচনাংশে নেই এমন কোনো বিষয়ের উল্লেখ করা যাবে না।
9 নম্বর, সারাংশটি পড়লেই যেন মূল রচনার বিষয়টিতে পৌঁছানো যায় এমনভাবে সেটি লিখতে হবে। 10 নম্বর, জটিল বিষয়কে সহজ সরলভাবে প্রকাশ করার মাধ্যমেই একজন সারাংশ রচয়িতার পারদর্শিকতা প্রকাশ পায়, এ কথা অবশ্যই মনে রাখা দরকার। এবার কয়েকটি উদাহরণ। 1 নম্বর, হে ভারত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের সমাজ আমার শিশুসজ্জা যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিনরাত মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো। এবার উত্তরটি বলছি। ভারতের মর্মবাণী হেডলাইন। ভারতবর্ষের মর্মবাণীটি হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এদেশের কাছে প্রতিটি মানুষ পবিত্র, এই পুণ্যভূমির সঙ্গে প্রত্যেক ভারতবাসীর আত্মিক বন্ধন অত্যন্ত দৃঢ়, সকল দুর্বলতা কাপুরুষতা ত্যাগ করে আজ সকলকে এক মহামিলনের মন্ত্রে দীক্ষিত হতে হবে। জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ভারতের সকল মানুষকে জাতীয়তাবোধে উদ্দীপ্ত হতে হবে। এবার 2 নম্বর, মনুষ্য জীবন আমাদের নিকট একটা অখণ্ড সত্য, সুতরাং যে স্বাধীনতা আমরা চাই সে স্বাধীনতা ব্যতীত জীবনধারণই একটা বিড়ম্বনা, যে স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে আমরা হাসিতে হাসিতে রক্তদান করিয়াছি সে স্বাধীনতা সর্বতোমুখী, জীবনের সকল ক্ষেত্রে সকল দিকে আমরা মুক্তির বাণী প্রচার করিবার জন্য আসিয়াছি। কি সমাজনীতি কি অর্থনীতি কি রাষ্ট্রনীতি কি ধর্মনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমরা সত্যের আলোক আনন্দের উচ্ছ্বাস ও উদারতার মৌলিক ভিত্তি লইয়া আসিতে চাই। স্বাধীনতার স্বাদ হেডলাইন। উত্তর বলছি। সকলেই বন্ধন থেকে মুক্তি চায় স্বাধীনতা, পরাধীন জীবন খণ্ডিত অসম্পূর্ণ, যাবতীয় শোষণ অত্যাচার অশিক্ষা কুসংস্কার সাম্প্রদায়িকতা স্বার্থপরতা দারিদ্র্য থেকে মুক্তি মানুষের কাম্য, সত্য সুন্দর আর আনন্দের মধ্যেই মানব জীবনের চরম সার্থকতা।